তো আমাদের আজকের টপিক লিনিয়ার ম্যাপিং। খুব সহজ বিষয় এবং খুব ইম্পর্টেন্ট। আগের বছরের কোশ্চেন পেপারটা দেখলে বুঝতে পারবে এখান থেকে কতগুলো কোয়েশ্চেন এসেছিল পরীক্ষায়। ওকে, তো প্রথমে ডেফিনেশনটা দেখে নাও, লিনিয়ার ম্যাপিং কাকে বলে, তারপর আমরা বাকি জিনিসগুলো দেখছি। দেখো কি বলা হচ্ছে, লেট ভি and W be vector spaces। আমাদের কাছে দুটো ভেক্টর স্পেস রয়েছে, একটা V আর একটা W, ওভার the same field F। মানে V ভেক্টর স্পেস আর W দুটোই F ফিল্ডের উপরে কাজ করছে। হ্যাঁ, এ ম্যাপিং যেটাকে আমরা বলছি টি, সেটা ভি থেকে ডাব্লুতে যাচ্ছে। ভি থেকে ডাব্লুতে যাচ্ছে এরকম একটা ম্যাপিং হচ্ছে টি। পার্টিকুলার এই ম্যাপিংটাকে আমরা বলছি লিনিয়ার ম্যাপিং। এটাকে আমরা বলছি লিনিয়ার ম্যাপিং। অথবা তুমি লিনিয়ার ট্রান্সফরমেশনও বলতে পারো। কখন এই ম্যাপিংটাকে লিনিয়ার ম্যাপিং বা লিনিয়ার ট্রান্সফরমেশন বলা যাবে? যদি এই ম্যাপিংটা দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করে। প্রথমত টি অফ আলফা প্লাস বিটা, সেটা সমান হতে হবে টি অফ আলফা প্লাস টি অফ বিটা ফর অল আলফা কমা বিটা বিলংস টু ভি। এবং নাম্বার টু, টি অফ সি আলফা সেইটা সমান হতে হবে সি ইন্টু টি আলফা ফর অল সি বিলংস টু এফ অ্যান্ড আলফা বিলংস টু ভি। ঠিক আছে, তাহলে টি ম্যাপিংটা যদি এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করে তখন আমরা টি ম্যাপিংটাকে বলবো লিনিয়ার ম্যাপিং। কথা বুঝতে পারলে? কি ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, প্যারা চেঞ্জ করে লেখো, যদি আমাদের ভি আর ডাব্লু সমান হয়ে যায়, অর্থাৎ টিটা যদি
ভি থেকে ভিতেই যাই, তখন আমরা বলবো টি ইজ এ লিনিয়ার ম্যাপিং অন ভি, যদি দুটো ভেক্টর স্পেসই সেম হয়ে যায়। আচ্ছা, এছাড়াও আরেকটা ম্যাপিং আমাদের কাছে রয়েছে, প্যারা চেঞ্জ করে লেখো, দা ম্যাপিং টি, সেটা হচ্ছে ভেক্টর স্পেস ভি থেকে এফ ফিল্ডে যাবে, মানে এর ইনপুটের জিনিসগুলো ভেক্টর হবে, কিন্তু আউটপুট যেগুলো সেগুলো হবে এক একটা স্কেলার, এফ এর মধ্যে থাকবে। হ্যাঁ, তো এই ধরনের ম্যাপিংকে আমরা বলে থাকি লিনিয়ার ফাংশনাল। ঠিক আছে, তাহলে লিনিয়ার ফাংশনাল মানে হচ্ছে কিন্তু এটা ভি থেকে এফ এ যাবে, মাথায় রাখবে। ওকে, আচ্ছা, এইবার তাহলে কিছু এক্সাম্পল দেখা যাক, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি একটা ম্যাপিং নিচ্ছি এইরকম, মেসেজ করছে কেউ গ্রুপে? না তো। ঠিক আছে, আচ্ছা, এক্সাম্পল ফার্স্ট একটা ম্যাপিং আমরা নিচ্ছি এইরকম, লেট টি ফ্রম R3 টু R3, দুটোই একটা ভেক্টর স্পেস, তাহলে R3 থেকে R3 তে আমরা একটা ম্যাপিং নিচ্ছি। ডিফাইন্ড বাই, স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, আপনি স্যার ওই জ্যামের ইয়েটা পড়াবেন, মানে শুরু করবেন কবে থেকে? সেসব পরে হচ্ছে, আগে দেখো এটা। টি হচ্ছে R⁻³ থেকে R⁻³ বিএ ম্যাপিং, ডিফাইন বাই, কিভাবে ডিফাইন করা হচ্ছে টিটাকে, না টি অফ x1 x2 x3, ইনপুটে যাবে x1 x2 x3 এবং আউটপুট যেটা পাওয়া যাবে সেটা ধরছি এইরকম x1 x2 আর 0। তো এখন আমাদের চেক করতে হবে এই টি ম্যাপিংটা কি একটা লিনিয়ার ম্যাপিং, সেটা আমাদের চেক করতে হবে। তাহলে ডেফিনেশন অনুযায়ী আমাদের দুটো ভেক্টরের প্রয়োজন আলফা আর বিটা, আর একটা স্কেলারের প্রয়োজন সি। ঠিক আছে, তো এই তিনটে জিনিস আগে তুমি কনসিডার করে নাও। লেট আলফা সমান A1 B1 C1,
যেটা কিনা অবশ্যই R3 এর মধ্যে রয়েছে। বিটা সমান A2 B2 C2, এটাও অবশ্যই R3 এর মধ্যে রয়েছে। এবং আর একটা স্কেলার C নিলাম যেটা বিলংস টু R। এই R⁻³ এই ভেক্টর স্পেসটার ক্ষেত্রে ফিল্ডটা কি অবশ্যই R, তাই না? সেই কারণে R এর মধ্যে থেকে আমরা স্কেলারটাকে নিলাম। এখন আমাকে বলতে পারবে T অফ আলফা কত হবে? এই যে ডেফিনেশন অনুযায়ী A1, B1, 0। হ্যাঁ, A1, B1, 0। আচ্ছা, T অফ বিটা কত হবে? A2, B2, A2 0। A2, B2, 0। আচ্ছা, আলফা প্লাস বিটা কত হবে? A1 plus বলো। A2, B1 plus B2, C1 plus C2। হ্যাঁ, আচ্ছা, সি ইন্টু আলফা সেটা কত হবে? আচ্ছা, তাহলে টি অফ আলফা প্লাস বিটা সেটা কি হবে? লাস্টের কম্পোনেন্টটা 0 হবে শুধু। লাস্টেরটা 0 হবে। আর টি অফ সি আলফা সেটা কত হবে? আচ্ছা, লাস্টের কম্পোনেন্টটা 0 হবে। তাহলে এইবার তুমি দেখো তো আমাদের যে কন্ডিশন গুলো ছিল সেটা মানছে কিনা। মানে টি অফ আলফা প্লাস বিটা সেটা সমান কি টি অফ আলফা প্লাস টি অফ বিটা হচ্ছে? হ্যাঁ স্যার, হচ্ছে স্যার। অবশ্যই হচ্ছে। এবং টি অফ সি আলফা সেটা সমান কি সি ইন্টু টি অফ আলফা হচ্ছে? হ্যাঁ স্যার, হচ্ছে। অবশ্যই হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কনক্লুশন দিতে পারি যে টি হলো একটা লিনিয়ার ম্যাপিং। টি ইজ এ লিনিয়ার ম্যাপিং বা লিনিয়ার ট্রান্সফরমেশন অন R⁻³। কথা বুঝতে পারলে? এইভাবে যে কোনো ম্যাপিং তোমাকে কিন্তু দিয়ে দেবে, দিয়ে বলবে চেক করো এটা লিনিয়ার ম্যাপিং হবে কিনা। পারবে তো? হ্যাঁ স্যার, চেষ্টা করব। কোনো অসুবিধা তাতে নেই। আচ্ছা, ঠিক আছে। এটা গেল এক্সাম্পল 1। এইবার এক্সাম্পল 2। এখানে আমরা ম্যাপিংটা নিচ্ছি এইরকম, টি ফ্রম ভি টু ভি বাই টিটাকে কিভাবে ডিফাইন করা হচ্ছে? টি অফ আলফা ইজ ইকাল টু আলফা, মানে ইনপুটে যেটা দেব আউটপুটও সেইটাই আসবে। হ্যাঁ, তাহলে এটা ইজিলি আমরা চেক করতে পারি এটা অবশ্যই একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। দেন টি ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন অন ভি। ওকে, তো এই যে লিনিয়ার ম্যাপিং বা এই যে লিনিয়ার ট্রান্সফরমেশন টি অফ আলফা ইজ ইকাল টু আলফা,
এটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাপিং। হ্যাঁ, দিস ইজ কল্ড আইডেন্টিটি লিনিয়ার ম্যাপিং বা লিনিয়ার ট্রান্সফরমেশন। ঠিক আছে, ঠিক একইভাবে যদি আমরা এই ম্যাপিংটা নিই from V to V by T of alpha is equal to theta dashed. Theta dashed হচ্ছে জিরো এলিমেন্ট of V। বা এটা তুমি ভিও করতে পারো বা ভি থেকে ডাব্লিউ করতে পারো। তাহলে থিটা ড্যাশটা হয়ে যাবে জিরো এলিমেন্ট অফ ডাব্লিউ। তো এটাও কিন্তু একটা লিনিয়ার ম্যাপিং হবে, খুবই ইজি ব্যাপার চেক করা। এবং এই যে লিনিয়ার ম্যাপিং, এটাকে আমরা বলে থাকি, কি বলে থাকি? ট্রিভিয়াল জিরো, কেস স্যার। ট্রিভিয়াল, হ্যাঁ, জিরো লিনিয়ার ম্যাপিং বা জিরো লিনিয়ার ট্রান্সফরমেশন। ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 4, T from R3 to R3 by, কিভাবে ডিফাইন করছি? T of x1 x2 x3 is equal to x1 plus 1 x2 plus 1 x3 plus 1। তাহলে এইটা চেক করে আমাকে বলো এটা কি লিনিয়ার ম্যাপিং হবে না হবে না? হবে না স্যার। কেন? স্যার লাস্টে একটা 1 1 1 পড়ে থাকবে স্যার ওখানে, টি অফ আলফা প্লাস টি অফ বিটা লেখার সময়। তাহলে এইটার ক্ষেত্রে দিস ইজ বা T is not a linear transformation। কেন? কারণ T of alpha plus beta not equal to T of alpha plus T of beta। একটা স্টেপ করলেই তোমরা পেয়ে যাচ্ছ, তাই তো? সুতরাং এটা লিনিয়ার ম্যাপিং নয়। ওকে, চলো নেক্সট থিওরেম। থিওরেম কি বলা হচ্ছে দেখো থিওরেমে, let T from V to W be a linear transformation। একটা লিনিয়ার ট্রান্সফরমেশন আমাদের কাছে রয়েছে। তাহলে খুব ইম্পর্টেন্ট দুটো রেজাল্ট। প্রথমত, আমি যদি টি এর ইনপুটে জিরো এলিমেন্ট দিই তাহলে আউটপুটটাও কিন্তু জিরো এলিমেন্ট পাওয়া যাবে, যেখানে থিটা হচ্ছে ভি এর জিরো এলিমেন্ট
এবং থিটা ড্যাশড হচ্ছে ডাব্লুর জিরো এলিমেন্ট। ঠিক আছে, তাহলে ইনপুটে যদি ভি এর জিরো এলিমেন্টটা দিই, আউটপুটে আমরা ডাব্লুর জিরো এলিমেন্টটা পেয়ে যাব। এবং নাম্বার 2, টি অফ মাইনাস আলফা সেটা সমান হয়ে যাবে মাইনাস টি অফ আলফা ফর অল আলফা বিলংস টু ভি, মানে মাইনাসটা বাইরে বেরিয়ে আসে। যেরকমটা আমরা ডেফিনেশনে দেখেছিলাম যে আলফার সঙ্গে যদি কোনো স্কেলার সি থাকে সেটা বাইরে বেরিয়ে যায়, ঠিক একই রকম যদি মাইনাস থাকে সেটাও কিন্তু বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইটার প্রমাণটা একটুখানি চোখ বুলিয়ে রাখবে, কোনোভাবেই ইম্পর্টেন্ট নয়, আসার চান্স খুব কম, তাও একবার চোখ বুলিয়ে রাখবে। হ্যাঁ, ওকে, কোনো সমস্যা নেই। চলে এসো নেক্সট ডেফিনেশন, অত্যন্ত ইম্পর্টেন্ট ডেফিনেশন, ডেফিনেশন অফ কার্নেল, খুব ইম্পর্টেন্ট। কার্নেল, let T from V to W be a linear transformation. Then kernel of T is denoted by কার্নেল অফ টিটাকে আমরা ডিনোট করছি এইভাবে কার টি। ঠিক আছে, এবং এর ডেফিনেশনটা কেমন? ডেফিনেশনটা হচ্ছে এইরকম, কার টি এর মধ্যে ভি ভেক্টর স্পেসের কিছু এলিমেন্ট থাকবে, অর্থাৎ কারটিটাকে তুমি ভি সেটের একটা সাবসেট বলতে পারো। আচ্ছা, কোন কোন এলিমেন্ট গুলো কারটির মধ্যে থাকবে? না, যে এলিমেন্টের ইমেজ গুলো হয় থিটা ড্যাশড, মানে যে এলিমেন্ট গুলো জিরো এলিমেন্টে গিয়ে ম্যাপ করে, সেই সমস্ত এলিমেন্ট গুলোকে নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেটাকেই বলা হচ্ছে কার্নেল। কথা বুঝতে পারলে? বলো হ্যাঁ কি না। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে এইবার একটা কার্নেল বার করো, একটা কোয়েশ্চেন লেখো। A mapping T from R3 to R3 is defined by T of x1, x2, x3 is equal to, ম্যাপিংটা ডিফাইন করা রয়েছে এইভাবে, x1 plus x2 plus x3 comma 2x1 plus x2 plus 2x3 comma x1 plus 2x2
প্লাস x3। এইভাবে ম্যাপিংটাকে ডিফাইন করা রয়েছে। আমাদের প্রথমে বার করতে হবে, প্রথমে দেখাতে হবে যে টি একটা লিনিয়ার ম্যাপিং এবং তারপরে কার্টিটাকে বার করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে প্রথম কাজটা তোমরা নিশ্চয়ই পারবে, করে ফেলো। টিটা যে একটা লিনিয়ার ম্যাপিং হচ্ছে সেটা দেখাও, আমি কার্টি বার করা শেখাচ্ছি। কি দেখাতে হবে? টি অফ আলফা প্লাস বিটা ইজ ইকাল টু টি আলফা প্লাস টি বিটা হচ্ছে, এবং টি অফ সি আলফা ইজ ইকাল টু সি ইন্টু টি আলফা হচ্ছে। চট করে দেখিয়ে নাও। হয়েছে? এখানে কি স্যার একটা গামা নিতে হবে স্যার? না না, আলফা নিতে? হুম, আলফাটা নাও a1 a2 a3, আর বিটাটা নাও b1 b2 b3, তাহলেই হয়ে যাবে। ও হ্যাঁ স্যার, ও হয়ে গেছে স্যার তাহলে। হুম, তাহলে লেট আলফা সমান a1 a2 a3, বিটা সমান b1 b2 b3, অবশ্যই দুটোই বিলংস টু r টু দি পাওয়ার 3 এবং c বিলংস টু r। তাহলে এখান থেকে দেখাতে সক্ষম হয়েছো টি অফ আলফা প্লাস বিটা সমান টি অফ আলফা
প্লাস টি অফ বিটা এবং টি অফ সি আলফা সমান সি ইন্টু টি আলফা, তাই তো? তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যে টি হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। ওকে, তো এখন আমাদের বার করতে হবে কার্নেল অফ টি, মানে কার টি। কারটির ডেফিনেশন কি ছিল না, সেই সমস্ত আলফা গুলোকে আমরা কারটির মধ্যে রাখবো যে আলফা গুলোর জন্য টি অফ আলফা সেটা হয়ে যাবে থিটা ড্যাশড। ওকে, তার মানে এখানে আমরা সেই সমস্ত A1 A2 A3 কে রাখবো যাদের জন্য টি অফ আলফা সেটা কত ছিল গো? কোয়েশ্চেন অনুযায়ী কি হবে টি অফ আলফাটা? বলো। A1 প্লাস কি হবে? A2 প্লাস A3। A3 is equal to 0, মানে হ্যাঁ, তিনটে ইকুয়েশন ইজ ইকুয়াল টু তারপরেরটা, হ্যাঁ তারপরেরটা পরেরটা স্যার 2a1 2A1 b1 প্লাস A2 ও a2 ও 2a3 প্লাস 3A3। 2a3 স্যার 2 ও 2, আর লাস্টেরটা হচ্ছে A1 প্লাস 2A2 প্লাস A3। তাহলে এইটা হচ্ছে টি অফ আলফা, এইটা সমান হতে হবে আমাদের 0 0 0। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখো আমরা A1 A2 A3 সেইগুলোকে নেব যারা কিনা এই রিলেশনটা স্যাটিসফাই করছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের তিনটে ইকুয়েশন, তাই না? সুতরাং কারটির মধ্যে আমরা এই ভেক্টরটাকে রাখবো A1 A2 A3, যারা কিনা এই তিনটে ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। শুধু স্যার সিঙ্গেলটন 0 থাকবে স্যার কার্ডটিতে। আচ্ছা, তাহলে প্রথম দুটোকে যদি সলভ করো বাই ক্রস মাল্টিপ্লিকেশন কি আসছে? প্রথম দুটো ইকুয়েশনকে যদি সলভ করো A1 বাই A2 বাই A3 বাই কি থাকছে বলো? প্রথমে আছে 1 0 1 মাইনাস 1। আসছে 1 0 মাইনাস 1 0 মাইনাস 1, এটা সমান হ্যাঁ কে স্যার। ধরে নাও। তাহলে এখান থেকে দেখো A1 পাচ্ছ কে, A2 পাচ্ছ 0 আর A3 পাচ্ছ মাইনাস কে। এই তিনটে ভ্যালু থার্ড ইকুয়েশনকে কি স্যাটিসফাই করছে? হ্যাঁ করছে। which
satisfies the equation 3. তার মানে আমাদের সেটটা হবে এই রকম, কে কমা 0 কমা মাইনাস কে A3 ইকুয়াল টু মাইনাস কে, হ্যাঁ, যেখানে কে হচ্ছে এনি রিয়াল নাম্বার। বুঝতে পারলে? তো এইটাই হলো আমাদের কারটি। কিন্তু স্যার এই আর3 এর ডাইমেনশন 3, আর স্যার এখানে তিনটে ইকুয়েশন আছে, তাহলে একটা শর্ট ট্রিক ছিল স্যার ওই মানে ভি এর ডাইমেনশন মাইনাস। ওইসব আমি শিখিয়েছি, হ্যাঁ, ভি এর ডাইমেনশন মাইনাস ইকুয়েশন এসব কি শিখিয়েছি আমি? এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, কে ইন্টু 1 0 মাইনাস 1। আচ্ছা, তাহলে এইটাই হলো আমাদের কারটি। এখন তুমি চিন্তা করে দেখো, এটাকে কি আমরা এরকম বলতে পারি, এল অফ এস, যেখানে এস মানে হচ্ছে 1 0 মাইনাস 1। অবশ্যই বলতে পারি। আচ্ছা, আবার এই এস সেটটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নাকি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট? সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, একটা বের একটাই আসবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ। তার মানে আমরা দেখলাম যে কারটি যেটা, সেটা মানে হয়ে গেল এলএস, এবং এস হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এস ইজ এলআই। সুতরাং এখান থেকে আমরা কারটির ডাইমেনশনটাও কিন্তু বলতে পারছি, ঠিক কিনা? ডাইমেনশন অফ কারটি কত হবে? অবশ্যই 1 হবে, কারণ এস এর মধ্যে একটা এলিমেন্ট রয়েছে, এসটাই হচ্ছে আমাদের কারটির বেসিস। এইবার কারটির যেহেতু আমরা ডাইমেনশন পেয়ে গেলাম, তার মানে সেটা নিশ্চয়ই একটা সাবস্পেস হবে, কারণ সেটা যদি সাবস্পেস না হয় তাহলে তো তার ডাইমেনশন পাওয়া যাবে না। তো আমরা এইবার প্রমাণ করব থিওরেমে যে কারটি যেটা, সেটা কিন্তু এই ভি ভেক্টর স্পেসের একটা সাবস্পেস অবশ্যই হয়। ঠিক আছে, স্যার বলো। বলছিলাম স্যার, এখানে স্যার আর কিউবের ডাইমেনশন 3, মানে r⁻³ ডাইমেনশন 3, আর হ্যাঁ, এখানে তিনখানা কনস্ট্যান্ট আছে। তাহলে স্যার একটা শর্ট ট্রিক ছিল স্যার ওই এরকম কোনো ক্ষেত্রে ডাইমেনশন বার করার জন্য। এইরকম আমি কিছু শেখাইনি তোমাদের, শিখিয়েছে কি? হ্যাঁ স্যার, আমি তো ইউটিউবে দেখেছিলাম স্যার। তাহলে তাহলে তো এটা ভুল। ওইসব অনেক ব্যাপার আছে, হ্যাঁ, যে কনস্ট্যান্ট গুলোর কথা তুমি বলছো সেগুলোকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হয়, তারপর ওইসব অ্যাপ্লাই হয়। অল্প শিখলে হবে না, হ্যাঁ, শিখলে পুরোটা শিখতে হবে।
বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করী, সেই রকম ব্যাপার। তুমি ওই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশনটা মিস্টেক করে গেছো, ঠিক আছে? সেসব তোমাদের এখন দরকার নেই, যখন যেটা শেখানোর আমি শিখিয়ে দেব। আপাতত যেগুলো শেখাচ্ছি সেগুলোর দিকে ফোকাস করো। যখন ওইসব পরীক্ষা দেবে, জ্যাম নেট সেট দেবে, তখন ওগুলো শেখানো হবে, ঠিক আছে? চলো, তাহলে এইবার কার্টির ডেফিনেশন আমরা পড়লাম, কার্টির কিভাবে বার করতে হয় সেইটা জানলাম, এবং কার্টির ডাইমেনশনও আমরা পেয়ে গেলাম, যেটা আমাদের পরীক্ষায় আসবে। এবার এই কার্টির উপর কিছু থিওরেম রয়েছে, সেগুলোও আমাদের পরীক্ষায় আসতে পারে, সেইগুলোও করে রাখতে হবে। যেরকম ফার্স্ট থিওরেম, সেটা হচ্ছে কার্টি হয় একটা সাবস্পেস, যেটা আমি একটু আগেই বললাম। লেট টি ফ্রম ভি টু ডাব্লিউ be a linear transformation, তাহলে কার্টি যেটা, সেটা হয়ে যায় একটা সাবস্পেস অফ ভি। সাবস্পেস দেখানোর নিয়ম কি ছিল? স্যার দুটো এলিমেন্ট নিতে হবে, আলফা বিটা, হ্যাঁ প্লাসটা ওর মধ্যে থাকবে আর ওই ডটটা ওর হ্যাঁ মধ্যে থাকবে। হ্যাঁ, তাহলে ওই কন্ডিশন দুটো একটুখানি চেক করলে এটা কিন্তু দেখানো হয়ে যাবে। হ্যাঁ, এটা তোমাদের হোম টাস্ক থাকলো, বই থেকে পড়বে, যদি বুঝতে কোনো অসুবিধা হয় তখন আমি করিয়ে দেবো। এগুলো একদম ইজি, হ্যাঁ, একবার দেখলেই বুঝতে পেরে যাবে। আচ্ছা, চলে আসো নেক্সট থিওরেমে। লেট টি ফ্রম ভি টু ডাব্লিউ be a linear transformation। তাহলে এইবার এই টি ম্যাপিংটা ইনজেক্টিভ হবে, অত্যন্ত ইম্পর্টেন্ট থিওরেম। এই টি ম্যাপিংটা ইনজেক্টিভ হবে। কখন ইনজেক্টিভ হবে? ইফ অ্যান্ড অনলি ইফ কার্টি ইজ ইকাল টু থিটা। মানে কার্টির মধ্যে যদি কেবলমাত্র নাল ভেক্টরটা থেকে থাকে, এছাড়া আর কোনো ভেক্টর যদি না থাকে, তাহলে টি ম্যাপিংটা অবশ্যই হবে ইনজেক্টিভ। এটা আগের বছর আসেনি, তোমাদের এই বছরে আসার চান্স কিন্তু প্রবল। ওকে, খুব ভালো করে এটা প্র্যাকটিস করবে। দেখো, এর প্রমাণটা আমি করিয়ে দিচ্ছি। ইফ অ্যান্ড অনলি ইফ আছে, মানে আমাদের দুটো পার্ট করতে হবে। প্রথম পার্টে আমরা ধরে নিচ্ছি যে কার্টি সমান থিটা। থিটা মানে হচ্ছে 0 0 0, বা থিটাটা লেখাই ভালো, কারণ স্পেসিফিক কোনো ভেক্টর স্পেস তো এখানে নেই, সেই কারণে থিটা লেখাটাই ভালো। তাহলে কার্টি ইজ ইকাল টু থিটা। ওকে, এখন আমরা দেখাতে চলেছি টিটা ইনজেক্টিভ। আচ্ছা, ইনজেক্টিভ কিভাবে দেখাতে হয় মনে আছে? কোনো ম্যাপিং ইনজেক্টিভ কি করে দেখাতে হয়?
স্যার ওই কোডোমেনের দুখানা এলিমেন্টকে সমান ধরে নিতে হয় আর ডোমেনের সমান দেখাতে হয়। হ্যাঁ, অথবা ডিফারেন্ট ধরে নিয়ে ডিফারেন্ট দেখালেও হবে, একই ব্যাপার। তাহলে আমরা ভি থেকে দুটো এলিমেন্ট নিচ্ছি, আলফা আর বিটা। such that এদের যে ইমেজ টি অফ আলফা আর টি অফ বিটা এই দুটোকে ইকুয়াল ধরে নিলাম ইন ডাব্লিউ। এখন যদি এই দুটো ইকুয়াল থেকে আমরা দেখাতে পারি আলফা ইকুয়াল বিটা, তাহলেই প্রমাণটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে টি অফ আলফা মাইনাস টি অফ বিটা সেটা সমান হয়ে গেল থিটা ড্যাশ। যেহেতু ইন ডাব্লু হচ্ছে সেই কারণে ডাব্লুর জিরো এলিমেন্ট থিটা ড্যাশ। ওকে, আচ্ছা এটাকে এরকম লিখতে পারি, দেখো তো, টি অফ আলফা প্লাস টি অফ মাইনাস বিটা লেখা যেতে পারে তো? ওই যে শুরুতে একটা থিওরেম পড়েছিলাম, এই যে এই থিওরেমটা অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা আবার টিটা যেহেতু লিনিয়ার ম্যাপিং, তাহলে টি অফ আলফা মাইনাস বিটা লিখতে পারি। ওকে, তাহলে তুমি চিন্তা করে দেখো, টি যে ম্যাপিংটা, তার ইনপুটে যদি আমি আলফা মাইনাস বিটা দিই, আউটপুট পাচ্ছি জিরো এলিমেন্ট। তো এই আলফা মাইনাস বিটা যেটা, সেটা তাহলে কারটির মধ্যে থাকবে না, কারণ কারটির ডেফিনেশনটাই তো তাই ছিল যে সমস্ত এলিমেন্টের ইমেজগুলো হয় জিরো এলিমেন্ট, সেই সমস্ত এলিমেন্টগুলোকে নিয়েই তৈরি হয় কারটি। তাহলে আলফা মাইনাস বিটা অবশ্যই কারটির মধ্যে থাকবে। বলো হ্যাঁ কি না? বলো। হ্যাঁ স্যার। আর কারটির মধ্যে কে আছে? কেবলমাত্র জিরো এলিমেন্ট রয়েছে। তার মানে আলফা মাইনাস বিটা যেটা, সেটা 100% জিরো এলিমেন্ট। তার মানে আলফা ইজ ইকাল টু হয়ে গেল বিটা। হেন্স টি ইজ ইনজেক্টিভ। বলো, বুঝতে পারলে? স্টেপ বাই স্টেপ করলে আমাদের থিওরেম গুলো কিন্তু অত্যন্ত সোজা হয়ে যাবে। এবার এর কনভার্স পার্টটা করা যাক। কনভার্সলি আমরা ধরে নিচ্ছি যে টি ম্যাপিংটা ইনজেক্টিভ। আচ্ছা, এবার আমরা জানি যে ইনপুটে যদি থিটা দেয়া হয়, তাহলে আউটপুটও থিটা ড্যাশড হবে। খুব ভালো কথা। তাহলে এখান থেকে বলতে পারি দেন নো আদার বা এটা এক কাজ করো, এরকমটা লেখার দরকার নেই, এটা আমরা কন্ট্রাডিকশন দিয়ে ভাবি। হ্যাঁ, আমরা এখানে ধরে নিচ্ছি যে ইফ পসিবল আমরা ধরে নিচ্ছি, কি ধরে নিচ্ছি,
যে কারটি ইজ নট ইকাল টু থিটা। কারটিটা কেবলমাত্র থিটা নয়, তার মানে কারটির মধ্যে কমপক্ষে একটা হলেও নন জিরো এলিমেন্ট আমরা পাবো, যেটাকে বলছি আলফা। আর আলফা যদি কারটির মধ্যে থাকে তাহলে টি অফ আলফা সমান কি হবে? থিটা ড্যাশ হবে স্যার। থিটা ড্যাশ হবে। এবং আমরা এটাও জানি যে টি অফ থিটা সমান থিটা ড্যাশ হয়। তাহলে এটা কি সম্ভব? হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। বলো হ্যাঁ কি না? কেন কন্ট্রাডিকশন? কারণ দুটো আলাদা এলিমেন্টের ইমেজ কখনোই সেম হতে পারে না যখন টিটা একটা ইনজেক্টিভ ম্যাপিং, সেই কারণে এটা একটা কন্ট্রাডিকশন। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কারটি যেটা, সেটা কেবলমাত্র হবে থিটা। ঠিক আছে, বলো। কোনো হ্যাঁ স্যার, বুঝতে সমস্যা? পেরেছি। ওকে, অত্যন্ত ইম্পর্টেন্ট কিন্তু থিওরেমটা। কি অনিন্দ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো, নেক্সট থিওরেম। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাও একবার দেখে রাখতে হবে। Let T from V to W be a linear transformation such that car T is equal to theta. car T is equal to theta. তাহলে car T theta মানে আমরা চোখ বন্ধ করে বলতে পারি টিটা ইনজেক্টিভ, তাই তো? ওকে, এবং তার সাথে সাথে আমরা ভি ভেক্টর স্পেসের একটা বেসিস নিয়ে নিচ্ছি, আলফা 1, আলফা 2 এটসেট্রা আলফা আর। এটা হচ্ছে একটা বেসিস। বেসিস বলাটা ভুল হবে, এটা লেখো একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভি। ভি এর একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সাবসেট আমরা নিলাম। তাহলে যেহেতু আমাদের টিটা ইনজেক্টিভ, তাহলে এই প্রত্যেকটা এলিমেন্টের ডিস্টিংক্ট ইমেজ আমরা পাবো, কি তাই তো নাকি? টি অফ আলফা 1, টি অফ আলফা 2 এটসেট্রা টি অফ আলফা আর, এরা প্রত্যেকে কিন্তু ডিস্টিংক্ট হবে। বলো হ্যাঁ কি না? এখন হ্যাঁ স্যার, নিশ্চয়ই হবে। হ্যাঁ, এই ইমেজগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে, সেই সেটটাও কিন্তু হয়ে যাবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ডাব্লু। ঠিক আছে, বুঝতে পারলে? এটার প্রমাণটা এক ঝলক দেখে রেখো, খুব একটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা,
নেক্সট, definition of ইমেজ। কার্নেল পড়লাম, এবার হচ্ছে ইমেজ, বা যেটাকে আমরা রেঞ্জ সেট বলতাম না আগে যখন ম্যাপিং চ্যাপ্টারটা পড়েছিলাম, রেঞ্জ সেট বলতাম, ওইটাই এইটা। হ্যাঁ, নতুন কিছু না। দেখো কি বলা হচ্ছে, ইমটি। হ্যাঁ, let t from v to w be a linear transformation then the image of t is denoted by empty and defined by কিছুই না। কিভাবে ইমটিকে ডিফাইন করা হচ্ছে না, এখানে আমরা টি এর যত ইমেজ রয়েছে সেই ইমেজগুলোকে নিয়ে একটা সেট তৈরি করছি, যেখানে আলফা বিলংস টু ভি, অর্থাৎ ভি থেকে একটা এলিমেন্ট নেব, তার যে ইমেজ সেটাকে নেব এই সেটের মধ্যে, আবার অন্য একটা এলিমেন্ট নিয়ে তার যে ইমেজ সেইটাকে নেব। এইভাবে যত ইমেজ পাওয়া যাবে সমস্ত ইমেজগুলোর যে সেট সেইটাকেই আমরা বলছি ইমটি। যেরকম ভাবে কারটি একটা সাব স্পেস হলো ভি এর, ঠিক একই রকম ভাবে ইমটিটাও কিন্তু ডাব্লুর একটা সাব স্পেস হয়ে যাবে। let t from v to w be a lt, then empty is a subspace of w। তাহলে ইমটি যদি ডাব্লুর সাবস্পেস হয় সেক্ষেত্রে ইমটির ডাইমেনশনও আমরা বার করতে পারবো। আচ্ছা, এর প্রমাণটা একটুখানি দেখো, নট ইম্পর্টেন্ট, তাও দেখে রাখতে হবে। আচ্ছা, ইমটির উপর আরো একটা থিওরেম আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে এইরকম, t from v to w be a linear transformation এবং alpha 1 alpha 2 etc alpha n সেটা হচ্ছে একটা বেসিস অফ ভি। ঠিক আছে, ভি এর একটা বেসিস আমরা এখানে পেলাম। তাহলে এইবার এদের যে ইমেজগুলো পাওয়া যাবে t of alpha 1, t of alpha 2 etc t of alpha n,
সেইটা জেনারেট করবে ইমটিকে। ঠিক আছে, এটা কিন্তু বেসিস বলছে না, ভি এর বেসিস ছিল ঠিক আছে, কিন্তু যখনই ইমেজে চলে আসলো তখন শুধুমাত্র বলছে জেনারেট করবে, মানে এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নাও হতে পারে, হ্যাঁ শিওর নয়, তবে জেনারেট করবে সেইটা শিওর। অর্থাৎ এটাকে আমরা এইভাবে বলতে পারি, ইমটি যেটা সেটা হয়ে যাবে ইকুয়াল টু লিনিয়ার স্প্যান অফ দিস সেট, বা এরম লিখতে পারো লিনিয়ার স্প্যান অফ এস, যেখানে এস ইজ ইকাল টু হচ্ছে টি অফ আলফা 1, টি অফ আলফা 2 এটসেট্রা টি অফ আলফা এন। ঠিক আছে, আর লিনিয়ার স্প্যান সেটা দেখতে কেমন হয় তোমরা সকলেই জানো, C1 into T of alpha 1 plus C2 into T of alpha 2 plus etc. plus Cn into T of alpha n, যেখানে C1 C2 Cn belongs to F। বুঝতে পারলে? অ্যাকচুয়ালিতে যখন অঙ্কতে আমাদের ইমটি বার করতে দেবে তখন আমরা এই থিওরেমটা ব্যবহার করেই ইমটিটাকে বার করব। বলো, কোনো অসুবিধা থাকলে বলে ফেলো। না স্যার। তাহলে এইবার লাস্ট যে অঙ্কটা আমরা করলাম সেই অঙ্কটার ক্ষেত্রে, এই অঙ্কটার স্যার ক্ষেত্রে ইমটিটা, হ্যাঁ বলো। বলছিলাম স্যার কলেজ যাবো স্যার। এখন কলেজ? হ্যাঁ স্যার, এই 3টে থেকে প্র্যাকটিক্যাল স্যার, এই দুটো ট্রেনটা ধরবো। ও হ্যাঁ স্যার, রেকর্ডেডটা দেখে নেবো স্যার তাহলে। যাও তাহলে। ও আর সুব্রতও আচ্ছা তো স্যার। চলে গেছে। না, ও স্যার কবে যাবে তাই চলে গেছে। তাহলে এই পর্যন্তই থাক। না স্যার, করে দিন স্যার, দেখে নেবো স্যার। একা একা কি করে করাবো কেউ না থাকলে? ও ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে স্যার করান স্যার, আছি স্যার। হুম, করান স্যার আছি। কলেজ যাবে না? হ্যাঁ যাবো স্যার। আচ্ছা ভাত খেয়ে নি তাহলে স্যার, দেখতে দেখতে। হুম, আচ্ছা, তাহলে এইবার এই যে প্রবলেমটা আমরা করলাম, কোথায় গেল? এই যে প্রবলেমটা আমরা করলাম, এই প্রবলেমটার ক্ষেত্রে আমাদের ইমটিটা কেমন হবে বার করো। কিভাবে বার করবে না, প্রথমে r⁻³ একটা বেসিস নিয়ে নেবে। r⁻³ বেসিস কেমন হয়? স্ট্যান্ডার্ড বেসিস। আচ্ছা 1 0 0 0 1 0 আর 0 0 1। তাহলে আলফা 1 আলফা 2 আলফা 3 তিনটে পাচ্ছ। এবার তাদের ইমেজ গুলো বার করো, টি অফ আলফা 1, টি অফ আলফা 2, টি অফ আলফা 3 দিয়ে সেইটা দিয়ে জেনারেট করিয়ে দাও, তাহলেই আমাদের ইমটিটা বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা একটা নাম্বার দিই, হ্যাঁ এটাকে 1 নাম্বার দিয়ে দাও, 1 নাম্বার প্রবলেম এটাকে দিয়ে দাও। দিয়ে এইখানটায় লেখো প্রবলেম
find empty. Find empty for problem 1. ঠিক আছে, তাহলে প্রথমে তুমি নিচ্ছ আলফা 1 সমান 1 0 0, আলফা 2 সমান 0 1 0, আলফা 3 সমান 0 0 1। তাহলে সেক্ষেত্রে আলফা 1 আলফা 2 আলফা 3 এটা হয়ে যাচ্ছে একটা বেসিস অফ R3। আচ্ছা, তো থিওরেম আমরা যেটা পড়লাম সেই থিওরেম অনুযায়ী ইমটি তার ফর্মুলা কি হলো বলো? C1 into T of alpha 1 plus C2 into T of alpha 2 plus C3 into T of alpha 3, যেখানে C1 C2 C3 belongs to অবশ্যই হবে R। তাহলে T of C1 মানে কত হচ্ছে বলো? T of alpha 1 টা কত হচ্ছে? ওয়ান টু ওয়ান 1 2 1। আচ্ছা, C2 টা, এই T of alpha 2 টা 1 1 2 1 1 1 1 2। T of alpha 3 টা 1 2 1 1 2 1। তাহলে এইটাই হয়ে গেল আমাদের ইমটি। চাইলে তুমি এটাকে ভেঙে যোগও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এটাকে আমরা এইরকমও বলতে পারি, তাই না? এলএস, যেখানে এস মানে হচ্ছে এই সেটটা। আচ্ছা, এই এস সেটটা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? দেখতে হবে স্যার, আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে। চেক করো। খাতা পেন তুলে দিয়েছো? হ্যাঁ, না না, আছে স্যার, দেখছি। তাহলে চেক করো। জিরো হচ্ছে ডেটটা, তারা স্যার ইন্ডিপেন্ডেন্ট হবে না, ডিপেন্ডেন্ট হবে। তাহলে এইটা ডিপেন্ডেন্ট হয়ে গেল। তো ডিপেন্ডেন্ট হলে এটাকে তো আর বেসিস বলা যাবে না, তখন এখান থেকে একটা কাউকে ডিলিট করতে হবে, তাহলে যদি বেসিস হতে পারে। কাকে ডিলিট করব? ডিলিশন থিওরেম অ্যাপ্লাই করো, করে বলো এখান থেকে কাকে ডিলিট করা যেতে পারে। আমি যে কোনো একটাকে রিড করতে পারি স্যার। যে কোনো একটাকেই ডিলিট করা যেতে পারে। হ্যাঁ স্যার, যেটা তাহলে লাস্টেরটাকে যদি ডিলিট করি, বাকি যে দুটো পড়ে থাকছে এই দুটো কি তখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে?
এই দুটো স্যার দেখছি। এই দুটো কিন্তু আর ডিটারমিন্যান্ট দিয়ে হবে না, ডেফিনেশন দিয়ে দেখতে হ্যাঁ, হবে। হ্যাঁ। হ্যাঁ স্যার, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে স্যার। হুম। আর ওই লাস্টেরটাকে ডিলিট করা যাবে তো, শিওর বলছো তো? ডিলিশন থিওরেমের কন্ডিশন কি ছিল? ডিভিশন থিওরেম রিপ্লেসমেন্ট থিওরেমে তো স্যার ওই কোফিশিয়েন্টটা নন জিরো হলে করা যেত। না, ডিভিশন রিপ্লেসমেন্ট না, ডিলিট করব এখানে, ডিলিশন। ডিভিশন তো স্যার মানে আমি তো মানে যেটা আমি তিনটেকে দিয়ে স্প্যান করাচ্ছিলাম সেটা আমি দুটোকে দিয়ে, হ্যাঁ দুটো ভেক্টর দিয়ে এখন স্প্যান করাতে পারবো, এটাই তো কন্ডিশন। হ্যাঁ হ্যাঁ, তাহলে দুটো ভেক্টর, এই প্রথম দুটো ভেক্টর দিয়ে কি স্প্যান হচ্ছে সেটা দেখতে হবে। হ্যাঁ হবে স্যার। হবে? আচ্ছা, হবে না? তাহলে এটা লেখো, হোয়ার এস ইজ ইকাল টু দিস, যেটা কিনা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আচ্ছা, তো এইবার এল এস ইজ ইকাল টু আমরা LS1 লিখতে পারি বাই ডিলিশন থিওরেম, বাই ডিলিশন থিওরেম। ডিলিশন থিওরেমের উপর প্রবলেম আমরা আগেও করেছি, যেখানে S1 যেটা সেটা হয়ে গেল, এক কাজ করো, প্রথমটাকে বাদ দাও, হ্যাঁ প্রথমটাকে না, হ্যাঁ, ও হ্যাঁ, এটা তো স্পষ্ট বোঝাই যাচ্ছে যে প্রথম ভেক্টর আর থার্ড ভেক্টর দুটো তো সেম। ও হ্যাঁ স্যার, হ্যাঁ খেয়াল করিনি হ্যাঁ, স্যার। তাহলে সেম মানে যে কোনো একটাকে তুমি বাদ দিতেই পারো, অসুবিধা কিছু নেই। তাহলে বাই ডিলিশন থিওরেম আমি যদি 3 নম্বরটাকে বাদ দিয়ে দিই, তাহলেও কিন্তু এল অফ এস টা এল অফ S1 এর সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। আর এই S1 যেটা পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে S1 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে ইমটির যে বেসিস সেটা হলো S1, hence S1 is a basis of empty। এবং তার সাথে সাথে আমরা ডাইমেনশন অফ ইমটিটাও বলতে পারছি। কত হচ্ছে ডাইমেনশন অফ ইমটিটা? 2 হবে স্যার, 2 2। অবশ্যই 2 হবে। ঠিক আছে, ওকে, আরেকটা থিওরেম বলে আমি শেষ করে দিচ্ছি, তারপর থেকে আবার পরের দিন করব। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট থিওরেম, র্যাঙ্ক নালিলিটি থিওরেম। র্যাঙ্ক নালিলিটি থিওরেম, এর উপরে আগের বছরও একটা অঙ্ক এসেছিল, তোমাদেরও আসতে পারে। এর প্রমাণটা খুব একটা আসে না, তবু করে রাখতে হবে, যেহেতু একটা নাম করা থিওরেম, তো প্রমাণটা খুব কম আসতেই দেখা যায়, এর উপর অ্যাপ্লাই করে অঙ্কই বেশি আসে। তাও প্রমাণটাকে ছাড়লে হবে না, নাম করা থিওরেম যেহেতু। যাই হোক, তাহলে চলে আসো, আমাদের কাছে দুটো ভেক্টর স্পেস রয়েছে, ভি অ্যান্ড ডাব্লিউ, বি ভেক্টর স্পেসেস। স্যার হ্যাঁ, বলছিলাম স্যার ওই ডিলিশন থিওরেমের মাধ্যমে মানে ওই মানে যখন
ডিপেন্ডেন্ট হয় তখন তো আমরা একটার কম্বিনেশনে যদি তিনটে ভেক্টর থাকে তখন আমরা একটা কম্বিনেশনে আরো দুটোকে লিখতে পারি। হ্যাঁ, তখন স্যার যদি মানে মানে সি C1 মানে আমি ধরুন স্যার তাহলে মানে 3 alpha 2 is equal to some alpha 1 plus alpha 2 আছে মানে ডিভিশন থিওরেমের মাধ্যমে, তাহলে ওটা পুরো alpha 1 আর alpha 2 কে স্প্যান করছে। হ্যাঁ, তখন স্যার ওই যে 3 এ মানে alpha 3 সাথে যে কোফিসিয়েন্টটা 3 আছে সেটা কি ওইটার সাথে গুণ করে দেবো নাকি এরকম 3 alpha 3 রেখে দেবো? সেটা একটুখানি পার্টিকুলার কোন প্রবলেমটার কথা বলছো সেটা বললে বই ভালো হয়। এরকম প্রবলেম নেই, বইয়ে স্যার যে প্রবলেমটা আছে সেটাতে সবগুলোর কোফিসিয়েন্ট 1 আসছে, ও, কিন্তু বাই চান্স যদি একটা কোফিসিয়েন্ট চলে আসে মানে 3 4 বা মানে কোনো ও, নাম্বার, তখন স্যার ওটা কি গুণ করে দেবো ওই সাইডে নাকি ওরকম রেখে দেবো? তাহলে ওই ওই ধরনের একটা প্রবলেম তৈরি করো। তৈরি করে দেখো কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, বা অন্য কোনো বইতে যদি পাও দেখো। আচ্ছা, ঠিক আছে। let V and W be vector spaces over a field F, এবং তার সাথে সাথে বলা হচ্ছে V is finite dimensional. V এর ডাইমেনশনটা হতে হবে ফাইনাইট। আচ্ছা, এবার T সেটা হচ্ছে V থেকে W তে যাচ্ছে, B এ লিনিয়ার ট্রান্সফরমেশন, দেন তাহলে এইরকম যদি আমরা একটা ম্যাপিং পেয়ে যাই যেটা লিনিয়ার ট্রান্সফরমেশন, সেক্ষেত্রে ডাইমেনশন অফ কারটি প্লাস ডাইমেনশন অফ ইমটি, এই দুটো ডাইমেনশন যোগ করলে সেটা ইকুয়াল হবে ডাইমেনশন অফ ভি এর সঙ্গে। খুব গুরুত্বপূর্ণ থিওরেম। লক্ষ্য করে দেখো এইখানে আমরা ডাইমেনশন অফ ইমটি কত পেলাম 2, আর ডাইমেনশন অফ কারটি কত পেয়েছিলাম, এই যে ডাইমেনশন অফ কারটি পেয়েছিলাম 1। লক্ষ্য করে দেখো সেটা কিন্তু অবশ্যই ডাইমেনশন অফ R3 এর সঙ্গে ইকুয়াল। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে আমাদের পরীক্ষায় এরকম অঙ্ক আসবে, একটা লিনিয়ার ম্যাপিং টি দিয়ে দেবে, দিয়ে বলবে র্যাঙ্ক নালিলিটি থিওরেমটা ভেরিফাই কর। তার মানে তোমাকে ডাইমেনশন অফ কারটি বার করতে হবে, ডাইমেনশন অফ ইমটি বার করতে হবে, দিয়ে যোগ করে দেখাতে হবে সেটা ডাইমেনশন অফ ভি এর সঙ্গে ইকুয়াল। দুটোই বার করা শিখে গেছো, কোনো ব্যাপার নয়। আচ্ছা, ডাইমেনশন অফ কারটি সেটাকে বলা হয় নালিলিটি। নালিলিটি নালিলিটি না, নালিটি, নালিটি অফ টি। আর ডাইমেনশন অফ ইমটি যেটা, সেটাকে বলা হয় র্যাঙ্ক টি, র্যাঙ্ক অফ টি। ঠিক আছে? নালিটি মানে হচ্ছে ডাইমেনশন অফ কারটি, আর র্যাঙ্ক টি মানে হচ্ছে ডাইমেনশন অফ ইমটি। ওকে, আচ্ছা, তাহলে এর উপর কিছু প্রবলেম আমাদের করতে হবে এবং ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা করতে হবে, তাহলেই হবে। নেক্সট দিন আমরা এটা শেষ করে পরেরটাও শুরু করতে পারবো, ইউক্লিডিয়ান স্পেসটা। ওকে, তাহলে এই পর্যন্ত একটুখানি ভালো করে দেখো, আর এক্সারসাইজের অঙ্কও কিছু করতে পারবে, প্রথম দিকের গুলো চেষ্টা করো।
আর পুরাতন গুলো রিভিশন হচ্ছে তো নাকি? হ্যাঁ স্যার করছি। এলপিপি, রিং ফিল্ড। হ্যাঁ রিং পিপিটা করছি স্যার, এর পিপিটা হচ্ছে স্যার। এই লিনিয়ার অ্যালজেব্রাটা শেষ হয়ে গেলে আর হয়তো ম্যাক্সিমাম 2টো ক্লাস লাগবে, তারপর আমরা ওই পেপারটাই চলে যাব, মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাসে। আচ্ছা স্যার। ওখানে আমাদের 3টে পার্ট আছে বোধহয় নাকি? ডিফারেন্সিয়াল ওখানে স্যার ওই ক্যালকুলাস আছে, ইন্টিগ্রাল ক্যালকুলাস আছে, আর ওই ভেক্টরটা আছে, আর অল্প একটু টেনসর আছে। হ্যাঁ, স্যার। ঠিক আছে, অসুবিধা নেই। সুব্রত রেডি? হুম, ঠিক আছে, রাখো তাহলে। নেক্সট দিন আবার এর পর থেকে আমরা কন্টিনিউ করব।